নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫৬তম দিন, আর আমি পড়ছিলাম জেমস ক্লিয়ারের অটোমিক হ্যাবিটস। আজকে শুরু হচ্ছে অধ্যায় ১৫ থেকে ব্যবহারিক পরিবর্তনের প্রধান নীতি। তো এই অধ্যায় লেখক আর কি মানুষের একটি মানে স্বাভাবিক মানসিক বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা আর মানুষেরা আর কি আমরা এমন কাজই বারবার করতে চাই যার ফল আমরা দ্রুত অনুভব করি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভালো অভ্যাসের ফল কিন্তু সাধারণত দেরিতে আসে, আর খারাপ অভ্যাসের ফল কিন্তু সঙ্গে সঙ্গে আসে। তাই তিনি আর কি জেমস ক্লিয়ার আর কি উদাহরণ দিচ্ছেন যে একদিন ব্যায়াম করলে কিন্তু শরীর বদলে যাবে না, কিন্তু জাঙ্ক ফুড খেলে সঙ্গে সঙ্গে আমাদের ভালো লাগে। এখন ঘটনার যেটা হচ্ছে যে সেই কারণে মস্তিষ্ক খারাপ অভ্যাসকেই বেছে নেয়, তার কারণ আমরা আনন্দ বা সেই ফলাফলটা তো সঙ্গে সঙ্গে পাচ্ছি সেই কারণে। এখন এখানে যে কথাটা না বললেই নয় যে এর আগে একটি অধ্যায় আলোচনা হয়েছে আর কি, জেমস ক্লিয়ার বলেছেন যে ভালো অভ্যাস কিন্তু ধীরে 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 গড়ে তুলতে হয়। দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে ভালো অভ্যাসকে আমাদের আয়ত্তে আনতে হয়। তার ফল আমরা ২ দিন বা ১০ দিনে কিন্তু পাই না। আর সেই কারণে যেটি আমাদের সাথে হয়, আমরা কিন্তু অনেক সময় উত্তেজনার বশে অনেক ভালো ভালো অভ্যাস শুরু করি, দৌড়াতে শুরু করি, ভালো খাদ্যাভ্যাস শুরু করি, ফোন ঘাঁটা কম করে দিই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ১ দিন ২ দিন বা ১০ দিনে কিন্তু তার ফলাফল আমরা দেখতে পাই না। এবং সেই কারণে আমরা বলতে পারি হতাশ হয়ে বা কি বলবো, আমরা ছেড়ে দিই আর কি, অভ্যাসগুলো কন্টিনিউ করতে পারি না। তার কারণই হচ্ছে এটা, কারণ ভালো অভ্যাসের ফলটা অনেক দেরিতে আসে। আর সেই সেই ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি না আর কি, সেই ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি। অপরদিকে যেটি হয় যে খারাপ অভ্যাস, তার ফলাফল কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি। আমরা যখন মোবাইল দেখি, আমরা সেই সময়েই কিন্তু আমরা আনন্দের মধ্যে থাকি আর কি। আমাদের সেই কারণেই যে ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল ঘেঁটে যাচ্ছি, আমাদের কিন্তু সেই হিসেবটা থাকে না। বা আমরা যখন জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা আনন্দের অনুভূতি কিন্তু সেই সঙ্গে সঙ্গে হচ্ছে। এবং এই কারণেই কিন্তু আমাদের মস্তিষ্ক সেই খারাপ অভ্যাসটাকেই বেছে নেয়। তো সেই কারণে জেমস ক্লিয়ার বলেন যে যেহেতু ফলাফল আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি না, তার মানে কি ভালো অভ্যাস আমাদের গড়ে উঠবে না? সেরকম নয়। তিনি বলেন যে ভালো অভ্যাসকে ধরে রাখতে হলে তাহলে আমাদের তাৎক্ষণিক একটি পুরস্কার যুক্ত করতে হবে। হ্যাঁ, যেমন তিনি বলছেন যে প্রতিদিন পড়া শেষে ক্যালেন্ডারে একটি টিক মারা, বা অভ্যাস ট্র্যাকার পূরণ করা। এতে মস্তিষ্ক বুঝতে পারে যে আজকের এই কাজটি আমি সম্পন্ন করেছি, অন্তত কিছু তো এগিয়েছি। তিনি আরও বলেন যে খারাপ অভ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের উল্টো ব্যবস্থা নিতে হবে। যেমন ভালো অভ্যাসের ক্ষেত্রে আমরা ভালো কোনো কিছু আর কি করছি, খারাপ অভ্যাসের ক্ষেত্রে তেমন আমাদের নিজেদেরকে শাস্তি দেওয়ার আর কি ব্যবস্থা করতে হবে, যে এটা আমার করা উচিত ছিল না, এটা আমি করেছি, তার জন্য আমরা আজকে এইটা করব না, এরকম আর কি। যাই হোক, এই অধ্যায়টি খুব দারুণ একটি অধ্যায়। তো তারপরের যে অধ্যায়টি, যে কীভাবে প্রতিদিন ভালো অভ্যাসকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা সম্ভব। এখানে এই অধ্যায়ে লেখক আর কি অভ্যাসের অগ্রগতি নথিভুক্ত করার গুরুত্ব আর কি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে আমরা যখন প্রতিদিনের কাজ লিখে রাখি বা ক্যালেন্ডারে চিহ্ন দিই, তখন কিন্তু আমাদের মধ্যে একটি ধারাবাহিকতা তৈরি হয়। ১ দিন ২ দিন ৩ দিন যখন আমরা টিক মারছি ক্যালেন্ডারে, তখন কিন্তু আমাদের নিজেদেরই ভালো লাগে। আর আমরা কিন্তু তখন চাই না যে আমাদের এই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাক। সেই কারণে লেখক আর কি বলবো, একটি গুরুত্বপূর্ণ নীতি আর কি বলেছেন যে নেভার মিস টুয়াইস। অর্থাৎ একদিন কোনো কারণে অভ্যাস ভেঙে যেতে পারে, সমস্যা নেই, হতেই পারে কোনো খুব গুরুতর কোনো ব্যাপারের কারণে আর কি আমরা সেদিনের কাজটি করতে পারলাম না। কিন্তু তিনি বলেন যে পরপর যেন ২ দিন না হয় এই ব্যাপারটা। তিনি বলছেন যে ধরুন যে ব্যস্ততার কারণে আজকে আমি বই পড়তে পারিনি, রোজ আর কি বই পড়ার অভ্যাস যদি আমি গড়ে তুলতে চাই, তো হতে পারে একদিন হয়নি কোনো কারণে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এতে সমস্যা নেই, কিন্তু তার পরদিন যেন এই জিনিসটা না হয়। তিনি আরও বলেন যে অভ্যাস ট্র্যাকার কিন্তু একটি আয়নার মতো, এটি আপনাকে দেখিয়ে দেয় আপনি কতটা নিয়মিত। আমরা যখন ক্যালেন্ডারে দাগ টিক চিহ্ন দিচ্ছি, আমাদের প্রত্যেক দিন যে প্রমিসগুলো নিজেদের কাছে করেছি, তো রাতে যখন টিক চিহ্ন দিচ্ছি, যখন কিছুদিন পেরিয়ে যায় আমাদের নিজেদের দেখতে ভালো লাগে, কিন্তু তারপর আমরা ধরো পরপর ৩ দিন ৪ দিন সেটা করতে পারলাম না সেই কাজগুলো, তখন কিন্তু আমাদের নিজেদেরই ভালো লাগে না। তো স্বাভাবিক, এখানে তিনি বলছেন যে এটি কিন্তু আয়নার মতো, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা কতটা নিয়মিত। তারপরের যে অধ্যায়, কেমন করে একজন দায়িত্ববান সতীর্থ সব কিছু বদলে দিতে পারে। তো এই অধ্যায়ে জেমস ক্লিয়ার বলেছেন যে মানুষ একা থাকলে কিন্তু নিজের সঙ্গে করা আর কি অনেক প্রতিশ্রুতি অনেক সময় ভেঙে ফেলে, কিন্তু যখন অন্য কারোর কাছে আর কি জবাবদিহি করতে হয়, তখন কিন্তু সে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠে। এটা কিন্তু খুব একদম ঠিক কথা। এটিকেই লেখক আর কি বলেছেন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা দায়িত্ববান সঙ্গী। তিনি বলছেন যে ধরুন আপনি প্রতিদিন সকালে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন, একা হলে হয়তো অনেক দিন বাদ পড়ে যেতে পারে, কিন্তু যদি একজন বন্ধু প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করে, তাহলে কিন্তু আপনি সহজে খুব বিশেষ কারণ ছাড়া কিন্তু আপনি অনুপস্থিত থাকবেন না।
তো এই অধ্যায়ে লেখক আর কি হ্যাবিট কন্ট্রাক্টের কথা আর কি বলেছেন। অর্থাৎ তিনি বলেন যে নিজের লক্ষ্য লিখে রাখা এবং পরিবারের সদস্য বা বন্ধুদেরকে জানিয়ে দেওয়া যে আপনি কি করতে চান বা আপনি কি করছেন। এতে কিন্তু মানসিক চাপ তৈরি হয়, যেহেতু মানে কথা দেওয়া রয়েছে, তো স্বাভাবিকভাবেই মানে প্রতিশ্রুতি ভাঙার আর কি সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু কমে যায়। তাই লেখকের মতে যে অনেক সময় সামাজিক দায়বদ্ধতা কিন্তু ইচ্ছে শক্তির চেয়েও বেশি কার্যকর হয়। তো আজকে এই 3টি অধ্যায় পড়ে যেটা বোঝা গেল যে শুধু ভালো অভ্যাস কিন্তু শুরু করলে হয় না, সেটিকে ধরে রাখার জন্য কিন্তু একটি সঠিক ব্যবস্থা তৈরি করতে হয়। জেমস ক্লিয়ার দেখিয়েছেন যে ভালো অভ্যাসের সঙ্গে ছোটো ছোটো পুরস্কার যুক্ত করতে হবে, প্রতিদিন অগ্রগতি নথিভুক্ত করতে হবে, আর প্রয়োজনে এমন মানে একজন বা কয়েকজন মানুষকে আর কি চারপাশে রাখতে হবে আর কি, যারা হচ্ছে আমাদের লক্ষ্য অর্জনের পথে দায়িত্বশীল থাকতে সাহায্য করবে। আজকের পড়া থেকে যে সবথেকে বড় যে শিক্ষা, যে ইচ্ছে শক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে সফল হয় সেই মানুষ যে নিজের জন্য একটি মানে ব্যবস্থা তৈরি করে যেখানে আর কি ভালো অভ্যাস করা সহজ এবং তা ধরে রাখা আরও সহজ।